আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে আছি। আজকে আমি আপনাদেরকে একটা কমপ্লিট বিল্ডিংয়ে যে সমস্যাগুলো হয় সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন এই সমস্যাগুলোর জন্য না হয়, এই জন্য ভিডিওটা দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের বিল্ডিংয়ে বসবাস করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করতে হবে এগুলো সতর্ক হতে পারবেন। অথবা আপনারা যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন, নবীন ইঞ্জিনিয়ার, তাদের জন্য ভিডিওটা। একটা অ্যাপার্টমেন্ট কতটা অপরিকল্পিত কাজ করা হলে একটা বিল্ডিং টোটাল এই অবস্থা দাঁড়ায়। ভিউয়ার্স, আমি যে বর্তমান যে বিল্ডিংটাতে আছি, আমি এখানে ভাড়া আছি, এই বিল্ডিংটা রাস্তা থেকে ডাউন হয়ে গেছে। অপরিকল্পিতভাবে করার কারণে এখন রাস্তার কাজ করা হচ্ছে। এখন এই বিল্ডিংটা রোড লেভেল থেকে 2 ফিট ডাউনে চলে গেছে, যার কারণে এখন রাস্তার পানি বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করবে। এই জন্য আমাদের কাজ করার সময় রোড রোড লেভেল মাথায় রেখে বিল্ডিংটা আপ করে করা দরকার ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন সিটি থেকে একটা ফ্ল্যাটের ভিতরে ঢুকতেছি। টোটাল একটা বিল্ডিংয়ে যে সমস্যাগুলো ফেস করছি আমরা, এটা একটা কমপ্লিট বিল্ডিং। এই কমপ্লিট বিল্ডিংয়ে এখন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। তো আসলে যে সমস্যাগুলো ফেস করা হয়েছে এগুলো আপনাদের দেখাচ্ছি আমি এখন। ভিউয়ার্স, এখানে যে টাইলস করা হয়েছে, টাইলসগুলো অনেক মসৃণ। এগুলোতে একটু বৃষ্টি হলে, পানি পড়লে অথবা তেল পড়লে এগুলো বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। ভিউয়ার্স, রুমে ঢোকার পর এটা একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের মেজারমেন্টটা এখানে আছে 8 ফিট বাই 6.5 ফিট। আসলে 8 ফিট বাই 6.5 ফিট একটা ড্রয়িং রুম হয় না। আপনার একটা ফিল্টার, একটা ডাইনিং টেবিল, একটা সোফা, এরপরে মাঝে যাওয়ার স্পেসটা নাই। এছাড়া আপনি যে বসবেন, চাইলে একটু সাইডে বসবেন, একটা দুটো চেয়ার অ্যাড করবেন, সেরকম স্পেসটা এখানে নাই। নর্মালি একটা ড্রয়িং রুম সাধারণত 12 ফিট বাই 15 ফিট, অথবা চাইলে আরও বেশি, সর্বনিম্ন হলে আপনার 9 ফিট ইন্টু 14 ফিট করা যেতে পারে। এর কম করলে হলে ড্রয়িং রুমটা ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়। এরপর এখানে ঢোকার পর এখানে একটা সুইচ থাকার কথা ছিল, সুইচটা এখানে না দিয়ে এখানে দেওয়া হয়েছে, যার জন্য আমাকে ঢোকার পর রুমে যদি অন্ধকার থাকে, ঢোকার পর আমাকে লাইট জ্বালাতে হবে, এরপর আমার গিয়ে সুইচ অন করতে হবে। এটা একটা খুব দৃষ্টিগত কাজ হয়েছে এখানে। এরপর যদি আমি বেডরুমে যাই, বেডরুমে গেলে বেডরুমের যে সাইজ যেটা করা হয়েছে, এখানে করা আছে সাইজটা ওভার এবং কোনো পরিকল্পনা মাফিক করা হয়নি। এর কারণে আপনার খেয়াল করে দেখেন, আপনার এখানে যে ফ্যানটা দেওয়া হয়েছে এইদিকে, এটা পশ্চিম। আমাকে পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া লাগে ফ্যানটার কারণে। নর্মালি আমি চাইলে এই বেডটা আমি ওই দিকে জানালার দিকে করতে পারতাম, কিন্তু ওইদিকে ফ্যানের পয়েন্ট রাখা হয়নি। ফ্যানের পয়েন্টটা রাখা হয়েছে এইদিকে। এর কারণে আমাকে জ্বালানা বাদ দিয়ে আমাকে আদার সাইডে এসে বেড করা লাগতেছে। এই বেড করার কারণে আমি যে জ্বালানা কারেন্ট চলে গেলে আমি যে জ্বালানা খুলে ফ্যানের বাতাসটা পাবো, এটা আমি পাচ্ছি না। এটা একটা অপরিকল্পনাভাবে কাজ। এরপর বেডরুমে কোনো সুইচ সকেট রাখা হয় নাই। আমি যে একটা বেডরুমে টিভি দেখবো, একটা ফোন চার্জ দিব, একটা ল্যাপটপ অন করব, এরকম স্পেস নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা সকেট রাখা হয়েছে, টোটাল বেডরুমে একটা উপরে সকেট রাখা হয়েছে। এই সকেটটা রাখার কারণে এইখান থেকে মাল্টিপ্লাগ দিয়ে আমাকে কম্পিউটার চালাতে হচ্ছে, টিভি দেখতে হচ্ছে। ফোন চার্জ দেওয়ার জন্য আমাকে নিচে বেড থেকে উঠে এসে আমাকে এইখান থেকে চার্জ দেওয়া লাগতেছে। এটা একটা অপরিকল্পিত কাজ। এরপর এই বেডরুমে যে থাই গ্লাসটা লাগানো হয়েছে, এটা স্বচ্ছ গ্লাস, ক্লিয়ার গ্লাস যেটা বলি আমরা। এর কারণে সবসময় পর্দা দিয়ে থাকা লাগতেছে আমাকে, কারণ পর্দা ছাড়া থাকলে পাশের রুমের যে গ্লাসটা আছে ও খুললে আমার রুমের প্রাইভেসি থাকবে না। এই কারণে অল টাইম পর্দা দেওয়া লাগতেছে। যদি এখানে আমরা ব্ল্যাক গ্লাস ইউজ করতাম, অর্থাৎ বাহির থেকে ভেতরে দেখা যাবে না, ভেতর থেকে বাহিরে দেখা যাবে, তাহলে আমাদের ঠিক ছিল। সবসময় জ্বালানোর জন্য আপনাদের ব্ল্যাক গ্লাস ইউজ করতে হয়, যেখানে এটা ব্ল্যাক গ্লাস ইউজ করা হয় না। আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ জ্বালানোর গ্লাস শুধু দিলেই হবে না, গ্লাসটা মানসম্মত হইতে হবে। এরপর পাশে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনির দরজাটা অনলি 20 ইঞ্চি। আপনি চাইলে যে একটা ব্যালকনিতে গিয়ে বসবেন একটা চেয়ার নিয়ে, যে চেয়ার আপনি ব্যালকনিতে ঢুকাতে পারবেন না। আর ব্যালকনির স্পেসটাও 4 ফিট বাই 4 ফিট। আসলে এত ছোটো ব্যালকনিতে একটা গার্ডেন করা যায় না। ভালোভাবে কি আপনি চেয়ার নেওয়ার কারণে বসতে পারবেন না। ব্যালকনিটা এখন ব্যবহার করতে পারতেছে না, এটা টোটালি পরিত্যক্ত। এইটুকু স্পেস দিয়ে
ব্যালকনিতে গিয়ে চেয়ার নিয়ে বসা যাবে না, আপনি একটু বসে গল্প করতে পারবেন না, একটু ফোনে কথা বলতে পারবেন না, এগুলো কোনো স্পেস নাই। এরপরও আবার এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, এখন টোটাল এই ফ্ল্যাটে বেসিনের ব্যবস্থা ছিল না। এরপর এইখানে বেসিনটা অ্যাড করা হয়েছে বাথরুম থেকে লাইন দিয়ে, যেটা একটা অপরিকল্পিত কাজ। আসলে এই কাজগুলো দৃষ্টিকটু, আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপর আপনারা দেখেন এখানে একটা বাথরুম দেওয়া হয়েছে, যে বাথরুমটা টোটালি ফ্লোর থেকে আপ করা হয়েছে, ছোট বাচ্চা ব্যবহার করতে পারবে না। আপনি যদি ব্যবহার করতে যান একটা হোঁচট খেতে হবে আপনাকে। এরপর বাথরুমের সাইজটা হয়ে গেছে 4.5x4, একটা কমোড দেওয়া হয়েছে, একটা শাওয়ার, যে শাওয়ার কখনো ব্যবহার করা যাবে না। আপনি এখানে কাপড় কাচতে পারবেন না, কাপড় কাচলে আপনাকে কমোডের সামনে বসতে হবে, একটা কাপড় রাখার স্পেসটা কম হয়। আপনার বাথরুমের জন্য সর্বনিম্ন হচ্ছে আপনার 5 ফিট 7 ফিট একটা বাথরুম করা দরকার। আসলে এখানে এগুলো অপরিকল্পিত কাজ। এরপর যদি আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গেলে এই যে রান্নাঘরের সুইচটা, আমাকে এইখানে সুইচটা অন করতে হচ্ছে। একটা এই ফ্রিজ রাখার জায়গা নেই, ফ্রিজের বিষয়টা পরে আসতেছি, আমি সেটাও বলতেছি। ফ্রিজটা এখানে কেন রাখছি আমরা, এখানে কোনো স্পেস নাই। এই ফ্রিজের যে হাইট আপনার 5 ফিট 4 ইঞ্চি, আপনার এইখানে রান্নাঘরের যে সেলফটা করা হয়েছে, এই সেলফ আপনারা খেয়াল করে দেখেন, এই টাইলস পরিমাণ ফ্রিজ, এখানে এই টাইলস থেকে একটা সেলফ দেওয়া হয়েছে উপরে, যে সেলফের কারণে ফ্রিজটা আমরা রান্নাঘরে নিতে পারতেছি না। ফ্রিজ রান্নাঘরে না নেওয়ার কারণে ফ্রিজটা বাইরে রাখা লাগতেছে, যেটা একটা সুইচের পাশে পড়ছে, ফ্রিজের চিপা দিয়ে হাত দিয়ে সুইচ দেওয়া লাগতেছে। এরপর রান্নাঘরে দেখেন আপনারা যে সেলফটা করা হয়েছে, সেলফটা একই মেজারমেন্টে করা হয়েছে, যেটা হলে স্ট্যান্ডার্ড ম্যানার হয় নাই। আপনাকে সিঙ্ক ব্যবহার করার জন্য আপনাকে ফ্লোর থেকে মিনিমাম 31 ইঞ্চি 32 ইঞ্চি দিলে আপনার সব বয়সের মহিলারা সিঙ্কে কাজ করতে পারে। এখানে করা হয়েছে 28 ইঞ্চি। সিঙ্ক ব্যবহার করতে গেলে পানি ছিটে গায়ে চলে আসে, সিঙ্কটা খুব ভালোভাবে ব্যবহার করা যায় না। প্রত্যেকবার কাপড় কাচতে, প্রত্যেকবার এখানে থালা বাসন মাজতে আসলে গায়ে পানি লাগে। এরপর রান্নাঘরের সেলফটা দেখেন আপনি, এই সেলফটা ডাউন হওয়ার কথা ছিল, ফ্লোর থেকে 27 ইঞ্চি হওয়ার কথা ছিল, যেটা 28 ইঞ্চি করার কারণে রান্না করতে আপনাকে হেজিটেশন ফিল করতে হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, কখনো আপ হয়ে যাচ্ছে, কারণ আপনাকে স্পেসটা মেনটেন করা হয় নাই। এই এই সেলফটা দেওয়ার কারণে, টানা করার কারণে একটা বালতি এর নিচে রাখতে পারতেছি না। আমি গ্যাস সিলিন্ডারের ভেতরে ঢুকাবো, গ্যাস সিলিন্ডার আমার এই লেভেল পর্যন্ত হয়ে যায়, ভেতরে গ্যাস সিলিন্ডার রাখা যায় না। এই সেলফটা ব্যবহার করা হয়েছে, ফ্রিজের হাইটটা আপ করে করা দরকার ছিল, সেগুলো করা যাচ্ছে না। টোটালি একটা ফ্ল্যাটটা থাকতেছি, কিন্তু আসলে ফ্ল্যাটটাতে খুব কষ্ট করে থাকতে হচ্ছে। আসলে আপনি একটা কষ্টের টাকাতে বাড়ি করবেন, যদি বাড়িটা আপনার পরিকল্পনা মাফিক না হয়, সেক্ষেত্রে আপনার বাড়ি করার পরে এই বিষয়গুলো ব্যবহার করতে গিয়ে আপনি ফেস করবেন। তো ভিউয়ার্স, আপনার লাইট পয়েন্ট ঠিক নাই, ইলেকট্রিক পয়েন্ট ঠিক নাই, টোটাল স্যানিটারি কাজগুলো ঠিক নাই, সিভিল কাজগুলো ঠিক নাই। তো একটা বিল্ডিং করতে গেলে আপনার অনেক টাকা পয়সার দরকার। একটা বিল্ডিং 1 বছরের জন্য করা যায় না, একটা বিল্ডিং করতে গেলে আপনাকে 100 বছর চিন্তাভাবনা করে করতে হবে। তো ভিউয়ার্স, যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেন আপনার ইলেকট্রিক পয়েন্টগুলো সুন্দরভাবে থাকে, পাইপ লাইনগুলো সুন্দরভাবে থাকে, নির্দিষ্ট মাপে থাকে। আপনারা সম্ভব হলে এখন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে না। বাসালা আঙ্কেল ইদানিং আমাকে বলতেছে, বাবা আপনার সঙ্গে আগে দেখা হলে আমি বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে করতে পারতাম, কিন্তু আসলে দুর্ভাগ্য, একটা কাজ একবার করা হলে দ্বিতীয়বার করার সুযোগ থাকে না। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।